হ্যালো, আমি শুভ। আজকে 15ই সেপ্টেম্বর, রাত 11:15। আমি আজকে একটা বিষয় নিয়ে একটু মন্তব্য রাখতে চাইছি। সেটা হলো কনসিডারিং জিওপলিটিক্যাল আর ম্যাক্রো এনভায়রনমেন্টস, আমি মার্কেটকে কিভাবে দেখছি। কোনো আলোচনা শুরুর আগে আমি এটা একটা ডিসক্লেমার দিতে চাই যে এটা কোনো রকম প্রমোশন, কোনো রকম অ্যাডভাইজারি, কোনো রকম সাজেশন ভিডিও নয়। এটা একান্তই আমার পার্সোনাল ভিউ, আর আমি আমার পার্সোনাল রিজনে এটাকে রেকর্ড করছি। আর এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে নিজের মানসিকতা আর নিজের পয়েন্ট অফ ভিউ আগামী সময়ে যাতে একটা রেকর্ড করে থাকলে দেখতে পারি আর সেটাকে রিভিউ করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। এটা কোনো রকম অ্যাডভাইজারি নয়, আর কোনো রকম প্রমোশনও নয়। সো কাইন্ডলি এটাকে কোনো সেই উদ্দেশ্যে নেবেন না। কারো যদি এটা দেখে কোনো লাভ হয়ে থাকে, সেটা তার একান্তই নিজস্ব, তাতে আমার কোনো রকম কৃতিত্ব নেই। তারপরে শুরু করি। আহ, আমি শুরু করতে চাইছি যে আমি এখন মার্কেটে কি অপরচুনিটি দেখছি, আর মার্কেটটাকে কেরমভাবে দেখছি। আমি কি এখন কি মার্কেটে কোনো রকম সংশয় দেখতে পাচ্ছি, বা ইকোনমিতে কোনো রকম সংশয় দেখতে পাচ্ছি, বা সেরকম কিছু? হ্যাঁ, আমার কনসার্ন আছে। ওয়ান অফ দ্য মেইন কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান রুপি, যেটা কিনা বিশ্ব মার্কেটে জেনারেলি ইউএসডির সাথে, ইউনাইটেড স্টেট ডলারের সাথে যে কম্প্যারিজনে তার ভ্যালুয়েশন, সেটা দিনের পর দিন কমে যাচ্ছে। আর সেটা এফেক্ট করছে যে আমাদের দেশ যেহেতু নেট ইম্পোর্টিং কান্ট্রি, তার জন্য আমাদের যে ডেফিসিট, যেটা ফিসকাল ডেফিসিট, সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সেটা আমাদের ফরেক্স রিজার্ভের উপরেও একটা চাপ সৃষ্টি করছে। তা সেই দিক দিয়ে আমার অবশ্যই একটু কনসার্ন আছে। আর স্পেসিফিক্যালি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওপেন ফোরামে বলেছেন যে আগামী 1 বছরের জন্য কনজামশন, স্পেসিফিক্যালি অয়েল কনজামশন, পেট্রোল, ডিজেল আর সোনার জিনিসের কনজামশনকে কম করার জন্য। তা এই রকম ইঙ্গিত যখন আসছে, তখন অবশ্যই আমি আমার সেই দিক দিয়ে একটুখানি কনসার্ন আছে অবশ্যই। বিং সেড দ্যাট, আমি কি তাহলে টোটালি ইকোনমি নেগেটিভ? ঠিক তা নয়, একদমই নয়। আমি এখানে বরং অন্য ধরনের অপরচুনিটি দেখছি। যে এই এই যে একটা ফ্যাক্টটা যেটা বললাম, সেটা এই ম্যাক্রো এনভায়রনমেন্ট, সেটা কি আমাদের দেশের কনজামশনকে পুরোপুরি অ্যাফেক্ট করেছে? কনজামশন যদি ভেবে থাকি, তাহলে অবশ্যই এখানে বলতে গেলে যে কিছুটা এফেক্ট করলো, কিন্তু এখানেও অপরচুনিটির অনেক উপায় আছে। যেমন প্রথম যে সেক্টরটা আমি এখানে এখন আমার জন্য খুবই লুক্রেটিভ ফিল হচ্ছে, সেটা হচ্ছে জুয়েলারি সেক্টর। এখানে আবার কনটেক্সটটাকে নিয়ে আসি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আগামী 1 বছরের জন্য গোল্ড কনজামশনটাকে একটু লিমিটেড রাখতে। তা সেই ক্ষেত্রে আমি আমার যে ভাবনা এই জুয়েলারি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে, এখন জুয়েলারি সেক্টর ঠিক এখন না, বেশ কিছু সময় ধরেই তারা পিওর গোল্ড জুয়েলারি থেকে শিফট করে স্টাডেড জুয়েলারি, মানে জুয়েলারি যাতে ডায়মন্ড বা স্পেশাস মেটাল যোগ করে যেসব জুয়েলারি আছে, সেগুলোকে বিক্রির দিকে, সেগুলোকে মার্কেটিংয়ের দিকে বেশি ফোকাস করছে। তার জন্য ইভেন তারা যেখানে আগে 22 ক্যারেট গোল্ডের যে জুয়েলারিগুলো সেল হতো, তার জায়গায় তারা স্টাডেড জুয়েলারি, যেগুলো 18 ক্যারেট, 14 ক্যারেট, ইভেন 9 ক্যারেটের দিকেও তারা ফোকাস বেশি নিয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে যে এই যে লোয়ার গোল্ডের যে কনসেন্ট্রেশন, তার জন্য সেটা তারা কভার আপ করছে স্টাডেড জুয়েলারি বা ফ্যাশন জুয়েলারি ইন্ট্রোডাকশনের থ্রু। ফর এক্সাম্পল, টাইটানের যেমন ক্যাডেট লেন, দেন আমাদের কল্যাণ জুয়েলারির আছে ক্যান্ডের, পিএনজিএলের, মানে পিএনজি গাডগিলের, পিএনজিএস রেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের যে সাবসিডিয়ারি তারা ইন্ট্রোডিউস করছে, তার থ্রু তারা চেষ্টা করছে যে নিউ
নতুন যে জেনারেশনের ইয়াংস্টার তাদের মধ্যে এই 18, 14, 9 ক্যারেট এইসব ধরনের যে জুয়েলারিগুলো যেগুলো যার সাথে ডায়মন্ড বা স্পেশাস মেটাল যোগ করে যে একটা অ্যাট্রাকটিভ লুকিং জুয়েলারি, সেগুলোকে সেই মার্কেটে পেনিট্রেট করার তারা চেষ্টা করছে। তার ফলে ফলে কী হচ্ছে, এই ধরনের কোম্পানিগুলোর একদিকে যেখানে প্রফিট মার্জিন বাড়ছে, সেই দিক দিয়ে যদি আমি ওভারঅল গোল্ডের কনজাম্পশন দেখি, এই ধরনের ফ্যাশন জুয়েলারির যত সেল বাড়বে তত গোল্ডের সেম সেম সেলের যে রেভিনিউ হচ্ছে, সেই সেম রেভিনিউর জন্য যে গোল্ডের কনজাম্পশন সেটাও কমতে থাকবে। সো দ্যাট ইজ আ উইন উইন সিচুয়েশন আমার দিক দিয়ে আমার সেটা মনে হলো। আর একটা ব্যাপার হলো, হ্যাঁ, যে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই যখন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এই বক্তব্যটা রেখেছিলেন যে সোনার জুয়েলারি পারচেস করা যতটা পারা যায় অ্যাভয়েড করা যায়, তার ঠিক পরপরই যে ডিউটি, গোল্ড ইম্পোর্টের উপরে যে ডিউটি সেটা বাড়ানো হয়। বাট কনসিডারিং যদি আমি সেটাও ভেবে থাকি, বিগত 8 বছরের মধ্যে মোটামুটি সোনার দাম নর্থ অফ 23% ইনক্রিজ হয়েছে। তা সত্ত্বেও, সেটা হওয়া সত্ত্বেও কিন্তু জুয়েলারি কোম্পানিগুলোর সেল মানে ডাউনওয়ার্ডসে যায়নি, সেগুলো কিন্তু মোটামুটি সেই সঙ্গ রেখেই বেড়েছে। তাহলে সেই দিক দিয়ে আমি যদি ভাবি যে যেহেতু ভ্যালু ইনক্রিজ হয়েছে, হতে পারে ভলিউম সেই পরিমাণে বাড়েনি, কিন্তু টোটাল সেল কিন্তু অবশ্যই বেড়েছে। আর তারই সাথে এখন দেখা যাচ্ছে সোনার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে একটু হলেও যখন পড়েছে, সেক্ষেত্রে এই যে ডিউটি ইনক্রিজ হয়েছে সেটা হয়তো ততটাভাবে কনজিউমার ডিমান্ডকে এফেক্ট করবে না। আর তার উপরে যে জুয়েলারি কোম্পানিজগুলো আছে, তারা যে একটা শিফট করছে যে ফ্যাশন জুয়েলারি আর স্টাডেড জুয়েলারির জন্য, তাতে গোল্ডের কনজাম্পশন কমছে, কিন্তু তার সাথে কিন্তু রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, যেটাকে বলে ভ্যালু ইনক্রিজ, সেটা হচ্ছে, আর তাতে মার্জিনও বেটার মার্জিনের সাথে। সো আমার মনে হচ্ছে আগামীকালে গিয়ে এই জুয়েলারি কোম্পানিজগুলো একটা ভালো উপায় হতে পারে, একটা ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা অ্যাভিনিউ হতে পারে। এগেইন এর মধ্যে বেশ কিছু কোম্পানিতে আমার নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে, তা সেই নিয়ে যেহেতু আমার অলরেডি নোট আছে, সেই নিয়ে আমি আলোচনা করছি না। নেক্সট যে ফিল্ডের মধ্যে আমার মনে হচ্ছে বেশ পোটেনশিয়াল আছে, সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর, স্পেসিফিক্যালি সোলার ওরিয়েন্টেড। আমি এর মধ্যে কোনো রকম সোলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ইন্টারেস্টেড নই, কারণ হচ্ছে যে টেকনোলজি, সোলার রিলেটেড যে টেকনোলজি, সেটা খুবই তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইন্ডিয়াতে ভারতের মধ্যে সেই কোর লেভেলের টেকনোলজি ইমপ্লিমেন্টেশন বা কোর লেভেল টেকনোলজির প্রোডাকশন সেরকম নেই। মেইনলি অ্যাসেম্বলি ওরিয়েন্টেড, তারপরে প্যানেল ওরিয়েন্টেড এই ধরনের ম্যানুফ্যাকচারিং রয়েছে, যেটা কিনা হাইলি সাবসিডির উপর ডিপেন্ড করছে, গভর্নমেন্ট সাবসিডির উপর ডিপেন্ড করছে, যেটা নিয়ে ইউএসএতেও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে। সো তাহলে আমি কেন এই সেক্টরটা নিয়ে ইন্টারেস্টেড আছি, তার কারণ হচ্ছে টিপিক্যালি বলতে গেলে যে জিওপলিটিক্যাল টেনশন রয়েছে মিডল ইস্টে আর ইউরোপে, রাশিয়া নিয়ে, তার জন্য এর জন্য কি হচ্ছে যে ক্রুড অয়েলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। ক্রুড অয়েলের দাম যেহেতু ক্রমাগত বেড়ে চলেছে, সেটা ইনডাইরেক্টলি আমাদের এনার্জির যে কস্ট অফ এনার্জি প্রোডাকশন সেটাকে বাড়াচ্ছে, কারণ বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন এই ধরনের ক্রুড অয়েলের থেকে তৈরি পেট্রোল ডিজেল ইউজ হয়, সেই ট্রান্সপোর্টেশনের উপরে শুধু তাই নয়, গ্যাস যে সিএনজি, এলএনজি, এই সবগুলো, পিএনজি, এই ধরনের যে জ্বালানি গ্যাস, সেগুলো এফেক্টেড হচ্ছে, সেগুলোর ইম্পোর্টের উপর অসুবিধা হচ্ছে, সেগুলো কস্টলি হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে যে অনেক লস, যে এনার্জি প্রোডাকশনের কস্ট সেইটা বেড়ে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে যে আমরা যে শুধু আমরা বলতে আমার মিনিং হচ্ছে যে কমার্শিয়ালি যেসব
এস্টাবলিশমেন্টগুলো আছে, যারা যা বড় বড় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক আইপিপি আর সিপিপি, মানে হচ্ছে সোলার এনার্জি, তার দিকে শিফট করছে। সেই জন্য আমার খুব ভালো স্কোপ মনে হচ্ছে যেসব কোম্পানিগুলো সোলার প্ল্যান্ট তৈরি করছে, যেমন এক্সাম্পল বলতে গেলে কেপিআই এনার্জি, অথবা তার সাথে কেপিআই এনার্জি হতে পারে, কিংবা কেপিআই গ্রিন এনার্জি, অথবা ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি। এই ধরনের যেসব কোম্পানিগুলো, সেগুলো খুবই আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে। এতেও আমার কিছুটা ইনভেস্টমেন্ট রয়েছে, খুব বড় ইনভেস্টমেন্ট নয়, তবে অল্প আমার ইনভেস্টমেন্ট রয়েছে। আর আমার মনে হয় এতে ভালো ফিউচার হতে পারে। আর কারেন্টলি তারা খুব ভালো অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনও অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আমার যে সেক্টরটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেটা হচ্ছে এর সঙ্গে একটু রিলেটেড, যে পাওয়ার ট্রান্সমিশনের। এখন যেহেতু ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ম্যানুফ্যাকচারিং বাড়ছে, তার জন্য পাওয়ার জেনারেট হওয়ার সাথে সাথে পাওয়ার ট্রান্সমিশনও খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার বেশ কিছু পাওয়ার ট্রান্সমিশন রিলেটেড কোম্পানিজও পছন্দ, যাদের মধ্যে বেশ কিছু কোম্পানি খুব ভালো ভ্যালুয়েশনের মধ্যে অ্যাভেলেবেল আছে। এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না। তারপরে আমার নেক্সট যে সেক্টরটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আইটি এনাবেলড সার্ভিসেস, নট আইটি সার্ভিস, আইটি এনাবেলড সার্ভিসেস। মানে যেসব কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, ক্যাপিটাল লাইট কোম্পানিজ, তারা যে যে সার্ভিসগুলো দিয়ে থাকে আইটির মাধ্যমে দিয়ে থাকে, ইনফরমেশন সফটওয়্যার বা ইনফরমেশন টেকনোলজি ইউজ করে দিয়ে থাকে, তারা একদিক দিয়ে খুব লাভবান হতে পারে এখন যে এআই বুম হচ্ছে তার জন্য। কারণ তারা এআই এর এগেনস্টে তাদের প্লে নয়, তারা হচ্ছে এআইটাকে নিয়ে তারা সার্ভিসটা দিতে পারে, যার জন্য তাদের যে ডেলিভারি, তাদের যে সার্ভিস, সেটা আরও উন্নত হতে পারে, যে আরও তাড়াতাড়ি হতে পারে, কুইক, এফিশিয়েন্ট, রিলায়েবল হতে পারে। আর এটা তাদের কনকলেও আগে, এই লাস্ট ফাইন্যান্সিয়ালের কনকলে যখন প্রশ্ন করা ছিল, তাতেও তারা বলেছিল। এমন একটা কোম্পানিতে আমার খুব বেশ ভালো লাগছে, জ্যাগেল। তবে এটা নিয়ে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, যে তার ক্যাশ ফ্লো। আমি এখানে একটা জিনিস দেখার চেষ্টা করেছি, যে হ্যাঁ, এখানে ওনারা বলে থাকেন যে তারা তাদের যে রিসিভেবলস, ক্যাশ কনভার্সেশন সাইকেল, সেটা কিন্তু খুব একটা ডিটোরিয়েট করছে না, মোটামুটি ভালো, ঠিক একই লেভেলে রয়েছে। তা সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে, আর কম্পেয়ারিং যে তারা যে নোট, যে তারা যে রিজন প্রোভাইড করেছে কনফারেন্স কলে, যে এই যে রিসিভেবল, যে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখা হয়, সেইগুলো একটা পার্টিকুলার ইয়ার এন্ডে একটা ডেট বা কোয়ার্টার এন্ডে একটা ডেটে চেক করা হয়। এই যে রিসিভেবলগুলো, সেগুলো কামিং 2 মাসের মধ্যে তাদের ক্যাশে কনভার্ট হয়ে যায়, যেটা কিনা একদিক দিয়ে প্র্যাকটিক্যাল মনেও হয়। কারণ যখন এরা যেহেতু যে বড় বড় বিজনেসকে সাপোর্ট করে থাকে, সেই ধরনের বিজনেসগুলো তাদের ক্যাশ ভালো, ক্যাশ পজিশন ভালো দেখানোর জন্য তারা এই ধরনের যে পেয়েবেলগুলো, সেগুলো তারা পেয়েবেলে দেখিয়ে দেয়, যার জন্য তাদের ক্যাশ ফ্লো ইমপ্রুভ হয়ে যায়, মানে যারা ক্লায়েন্ট এই ধরনের কোম্পানির। আর তার জন্য কী হয়, একজনের যখন পেয়েবেলের অ্যামাউন্টটা থাকে, সেটা আরেকজনের রিসিভেবলে থাকবে, আর রিসিভেবলস থাকছে মানে সেটা তার ক্যাশ ফ্লোকে অ্যাফেক্ট করছে। এই জন্য আমি একটা জিনিস দেখার চেষ্টা করেছি, যে এনাদের কি অনেক, বলতে গেলে এনাদের কি শর্ট টার্ম বোর্ডিং খুব একটা বাড়ছে, বা এনাদের কি এমন হচ্ছে যে ক্যাশ কনভারসেশন সাইকেল বেড়ে যাচ্ছে, তেমনটা কিছু অ্যালার্মিং আমি পাইনি। তা আমার মনে হচ্ছে আগামী দিনে এটা একটা ভালো প্লে হতে পারে। আর ইদানিং তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের অ্যাকুইজিশন করছেন, পার্শিয়াল অ্যাকুইজিশন থেকে ফুল অ্যাকুইজিশনে যাচ্ছেন। তা এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। তা কোম্পানির নাম হচ্ছে জ্যাগেল প্রিপেড। এগেন, এটা কোনো রকম অ্যাডভাইস বা প্রমোশন নয়, এটা আমার নিজস্ব ইনভেস্টমেন্ট। আমি সেটাই একটা পার্সোনাল ভ্লগের মতো করে, পার্সোনাল নোটের মতো করে আমি এটা রেকর্ড করছি। ফাইনালি আমার একটা যে সেক্টর বেশ পছন্দ, সেটা হচ্ছে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস।
এইখানে আমার বেশ কয়েকটা আমার দুখানা জেনারেলি ইনভেস্টমেন্ট রয়েছে। একটা হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার, আর একটা হচ্ছে ইয়াথার্থ। এখানে জিনাসিকো লাইফ কেয়ার আমার একটু কনসার্ন আছে যে এটা একটা একটু এর পিইটা একটু হাই, তবে প্রোভাইডেড এখন যেভাবে আয়ুর্বেদের এই প্রি ডিজিজ মেডিকেশন নিয়ে আমরা সজাগ হচ্ছি, তাতে আমার একখানা আর এটার একটা আমার একটা মনে হয় এর জন্য একটা এর ফিউচারে একটা ভালো প্রসপেক্ট রয়েছে। যেভাবে এনারা এক্সপ্যানশন করছে, যেভাবে এনারা বেড অ্যাডিশন করছে, আইডল সিজন দেখে বেড অ্যাডিশন করছে। অনেক ক্ষেত্রে এটা হয়তো নেগেটিভ হতে পারে, যেমন তারা এই বছরে তাদের যে বেডের যে গাইডেন্স, সেটা তারা বেশ কিছুটা মার্জিনে মিস করে থাকলেও তারা যে রিজনটা দিয়েছে যে কনসিডারিং যে পেশেন্ট টার্ন আপের যে গ্রো যে রেশিও, সেটা যেহেতু লো হয়েছে, সেই জন্য তারা বেড অ্যাডিশন করেনি, যেটা কিনা তাদের অপারেশন এক্সপেন্ডিচারকে হেল্প মানে বাড়তে দেয়নি। তা সেই দিক দিয়ে আমার একটা প্র্যাকটিক্যাল অপারেশনাল এফিসিয়েন্সি মনে হয়েছে যে হ্যাঁ, বিজনেসে একটু উঁচু নিচে এসেই থাকবে, সেটা কিন্তু সেইভাবেই অপারেশনের এক্সপেন্ডিচারকে তারা দেখছে, সেটা আমার ভালো লেগেছে। আর তারা নিজেদের গাইডেন্স মেনটেন করেছে। সো নিড টু সি কে ফিউচারে কীভাবে প্লে করে। আদারওয়াইজ এটা একটুখানি আমাকে কশাসভাবে দেখতে হবে। আদারওয়াইজ কোম্পানি বাই ইটসেলফ আমার ভালোই লেগেছে। বেশ নিজস্ব প্রোডাক্টও এনারা বাইরে মার্কেটে লঞ্চ করেছে, যেটা রেসপন্সও ভালো আছে। নেক্সট ইয়াথার্থ, যেটা হচ্ছে ইয়াথার্থের আগে ক্যাশ ফ্লো নিয়ে একটু কনসার্ন ছিল, কি যেটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। এর বেড অ্যাডিশনও হচ্ছে, ক্যাপাসিটি ইনক্রিজ হয়েছে। তো সেই সব দিক দিয়ে ইটস আ ফেয়ার প্লে, ভালো রকম প্লে। সো আই এম পজিটিভ অ্যাবাউট দ্যাট। ফাইনালি যেটা নিয়ে আমার একটু পজিটিভ নোট আছে, একটু কনসার্ন আছে, সেটা হচ্ছে লাস্ট বাট দ্য নট লিস্ট ইজ দ্য ওয়্যারস অ্যান্ড কেবল সেকশন। এইখানে আমরা সবাই জানি এআই এর বুমের জন্য আর ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যান্ড হচ্ছে, অফিস নতুন তৈরি হচ্ছে, তার জন্য বিল্ডিংস যেমন লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে ইলেকট্রিসিটি ট্রান্সমিশনেরও দরকার। আর তার জন্য ওয়্যারস অ্যান্ড কেবলস হচ্ছে মানে ইটস আ মাস্ট হ্যাভ আইটেম। সো এখানে দেখা গেছে জেনারেলি একটা হেলদি গ্রোথ আমি বলতে পারি তো 15-30%-এর মধ্যে। এটা ভ্যারি করে, এটা বড় রেঞ্জ বললাম, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা এর মধ্যে ভ্যারি করে। কনসিডারিং দ্যাট আমার মনে হচ্ছে যে যদিও গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, আমার মনে হচ্ছে যেহেতু এইখানে ভালো ভালো কোম্পানিগুলো অলরেডি 50 বা 50 অ্যাবভ পি চলে গিয়েছে, আমার মনে হচ্ছে অনেকটা গ্রোথ স্টোরি অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে। আমি এখনও এর মধ্যে কোনো রকম সেল পজিশন নিইনি, আমার ভালো মতো ইনভেস্টমেন্ট আছে। তবে আমাকে ফিউচারে দেখতে হতে পারে যে এখানে আমি কি করব। এখনও কোনো রকম ডিসিশন আমি নিইনি, বাট যদিও এতে একটা ভালো ফিউচার গ্রোথ স্কোপ রয়েছে, বাট আমার মনে হচ্ছে অনেকটা গ্রোথ স্টোরি অলরেডি ভ্যালুর মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে। সো আমার আজকের মতো আমি এতটাই রাখছি। আরও কিছু আমার কয়েকটা জেনেরিক সেক্টর আমার ইন্টারেস্ট রয়েছে, যেমন ফাইন্যান্স। সো বাট এটা নিয়ে আমি টোটালি আলাদা রকম ডিসকাশন করতে চাই। সো অ্যাজ অফ নাও, টুডে দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড নাইট।